শুনছিলাম খেলার সবশেষ শিরোনামগুলো। আপনারা আলোচনায় যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে। ফিরে যাচ্ছি আলোচনায়। এহসানুল হক সিজানের কাছে কালকে ফাইনাল ম্যাচ হলো ১৩ বছর পর ভারতকে হারিয়ে দিল পাকিস্তানের যুবারা এশিয়া কাপে। কেমন ম্যাচ দেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই পাকিস্তানের একটা বড় অ্যাচিভমেন্ট। অনেক বছর পরে আসলে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। জি। লাস্ট ১৩ বছরে আসলে এশিয়া কাপে কোনোভাবেই কোনো প্রুভ করতে পারিনি, বাট এই বছরে আমাদের সাথে যে খেলাটা হয়েছে সেমিফাইনালটা, তখন থেকেই আসলে আমরা প্রেডিক্ট করছিলাম যে পাকিস্তান এ ভেরি গুড টাচ, ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই ওরা খুব ভালো ছিল এবং খুব পিন পয়েন্ট হলো যে ফিল্ডিংটা ওদের খুব ভালো করেছিল আমাদের সাথে। সো আমার কাছে মনে হয় যে যোগ্য টিম হিসেবে পাকিস্তান আমার মনে হয় এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন। এমনি তো পাকিস্তানকে বলা হয় যে আনপ্রেডিক্টেবল, বাট এই টিমটা একটু ধারাবাহিকভাবেই খেলছে। আসলে এশিয়া কাপের পরে, মানে 2024 এশিয়া কাপের পরে পাকিস্তান তেমন একটা ম্যাচ খেলেনি আন্ডার 19 লেভেলে। সো ওদেরকে আসলে খুব একটা আমরা প্রেডিক্ট করতে পারিনি। ওদের অনেকগুলোই নতুন প্লেয়ার ছিল, বিশেষ করে দুটো পেস বোলার তারা ভালো বোলিং করেছে। এদের উপর আসলে ওয়ার্কআউট করা যায়নি বিকজ অফ তাদের ম্যাচ আমরা খুব একটা বেশি দেখতে পারিনি। তবে হ্যাঁ, ভালো একটা স্টার্ট করেছে পাকিস্তান এই এশিয়া কাপে এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচেই জিততেছে এবং একটা বড় বুস্ট আপ যে ওয়ার্ল্ড কাপের আগে ওরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, একটা বড় একটা বুস্ট আপ তাদের জন্য। যে ফাইনালে মঞ্চে মূলত থাকার কথা ছিল বাংলাদেশ, মানে থাকতে পারতো, থাকার কথা নয় মূলত। তো সেখানটায় একটু হতাশা কিনা বাংলার সমর্থকদের জন্য? না, নিশ্চয়ই হতাশা তো নিশ্চয়ই, কারণ লাস্ট দুবার ডিফারেন্ট চ্যাম্পিয়ন ছিলাম এশিয়া কাপের। এই বছর একটা ভালো চান্স গেছে যে যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম তাহলে একটা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতাম এবং সেই উদ্দেশ্যেই আসলে টিমটা করা এবং তাদেরকে এক্সপিরিয়েন্স করা, তাদেরকে একটা অনেক স্কিলফুল একটা প্র্যাকটিস ফ্যাসিলিটিস দেওয়া। আমরা খুব প্ল্যানভাবেই এগিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এই টিমের জন্য আসলে একটা ইনজুরির সমস্যা প্রতিটা মাসেই আমরা পাচ্ছি। সাপোজ এশিয়া কাপে যাওয়ার আগে যে আমাদের বেস্ট পেস বলার, মানে আমি বললাম যে সবচেয়ে মেইন পেস বলার, সেই কিন্তু ইনজুরি ছিল আলফাহাদ, তাকে কিন্তু আমরা এশিয়া কাপে নিয়ে যেতে পারিনি। এবং যেই ম্যাচটা আমরা খেলেছি পাকিস্তানের সাথে, সেই ম্যাচেও আমাদের বেস্ট যে ইনফর্ম ব্যাটসম্যান রিজান, ও আসলে ফিভারে ভুগছিল, তাকেও আমরা ওই ম্যাচে পাইনি। সাথে আপনি তো জানেন যে সারা রাতই বৃষ্টি ছিল, ম্যাচটা ডিলেতে শুরু হয়েছে, 1টা-1:30টার দিকে শুরু হয়েছে। সো ওখানে টসটাও ভেরি ইম্পর্টেন্ট ছিল, সেই টসটাতেও আমরা আসলে উইন করতে পারিনি। দেন ম্যাচটা যখন শুরু হলো, ব্যাটসম্যানরা কলস করলো, ওপেনার 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড ব্যাটসম্যান সবাই কলস করলো। একটা ভালো স্ট্যান্স আমরা পাইনি ব্যাটসম্যানদের কাছ থেকে, একটা পার্টনারশিপ পাইনি। সো রানটা আসলে বড় করতে পারিনি। সো ওই জায়গাটাই আসলে অনেকগুলো কারণেই আসলে আমরা ম্যাচটা হেরেছি এবং ম্যাচটা হারাতে, হ্যাঁ নিশ্চয়ই আমরা তো ভালো প্রিপারেশন ছিল ওয়ার্ল্ডের মধ্যে আন্ডার 19 লেভেলে বাংলাদেশি প্রিপারেশনটা সবচেয়ে বেশি ম্যাচ আমরা খেলে কিন্তু এশিয়া কাপে ইন করছি বা ওয়ার্ল্ড কাপে ইন করছি। সো সেখান থেকে হেরে যাওয়াটা বা আসলে কিছুটা হতাশাজনক। তবে আপনি প্লেয়ারদের পারফরমেন্সে কতটুকু আশাবাদী হতে পারেন? টানা 3টা ম্যাচ কিন্তু এর আগে বাংলাদেশ জিতেছে, নেপালকে হারিয়েছে, আফগানিস্তানকে হারিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল ভালো খেলেছে। সেখান থেকে অনূর্ধ্ব-19 দলের যদি পারফরমেন্সের কথা বলি, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি যেটা মনে করি যে এজ গ্রুপে বা আন্ডার 19 লেভেলে আমাদের মেইন ফোকাসই থাকে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল লেভেলে গড়ে তোলার জন্য তাকে একটা এক্সপিরিয়েন্স করা, তাদেরকে রেডি করা। সেই দিক দিয়ে যদি আমি চিন্তা করেন, আমি নিশ্চয়ই বলবো জাওয়াদ আবরার ব্যাক অন ফর্ম, পরপর 3টা 50 মেরেছে এবং লাস্ট ম্যাচটাও 49 আউট হয়েছে। পাকিস্তান ছাড়া তার ম্যাচগুলো প্রত্যেকটাই যথেষ্ট ভালো ছিল। স্কিলফুল দিকে বলবো আমি যে সে যে কোনো সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারবে এরকমভাবে তাকে গড়ে তোলা হয়েছে। তামিমের কথা যদি বলি, ক্যাপ্টেন, সে ম্যাচিউরড হয়েছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং ক্যাপ্টেন্সিতে তার দক্ষতা অনেক বেড়েছে। রিজান, যার কথা আমি বলবো যে সে খেলতে পারেনি, যে ছেলেটা রিজান চৌধুরী খেলতে পারেনি, সে লাস্ট কাপল অফ সিরিজে কিন্তু কন্টিনিউয়াসলি ব্যাটিং তার প্রুভ করেছে। সাথে অলিনের কথা বলতে পারি,
কালাম সিদ্দিক অলিন, সেও নাম্বার 4 পজিশনে অনেক ম্যাচিউরড হয়েছে। এইসব সিচুয়েশনে যেভাবে হ্যান্ডেল করতে হয় তাদের এইসব ম্যাচুরিটি এসেছে, স্কিলফুল হয়েছে, তারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলার মতো দক্ষতা রাখে। শুধুমাত্র আমরা যে সাবকন্টিনেন্টের উইকেটেই খেলার জন্য প্রিপেয়ার তাদেরকে করিনি। আপনি যদি দেখেন যে সাউথ আফ্রিকা ট্যুর হয়েছে, আমাদের জিম্বাবুয়ে ট্যুর হয়েছে, ইংল্যান্ড ট্যুর হয়েছে, বিভিন্ন উইকেটে আসলে খেলার এক্সপিরিয়েন্স তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ব্যাটসম্যানরা যেভাবে এক্সপিরিয়েন্স হয়েছে, বলাররাও কোন লেন্থে বোলিং করব, কোন লাইনে বোলিং করবে, সেই সব খেলা থেকে কিন্তু তারা এক্সপিরিয়েন্সটা গেইন করেছে। আমার কাছে মনে হয় যে আন্ডার-19 পরে যদি এইসব প্লেয়ারদের জিজ্ঞেস করানো হয় যে তোমাদের মানে যে কোন লেন্থে বা কোন লাইন বোলিং করা উচিত কোন উইকেটে, তারা আমার মনে হয় অনেকভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে। অ্যাটলিস্ট তাদের ধারণা থাকবে যে সাবকন্টিনেন্টে কোন জায়গায় বোলিং করতে হবে বা ব্যাটসম্যান হলে কোন জায়গার শর্টস খেলতে হয়, আর বাইরের দেশে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বাউন্সি উইকেটে কীভাবে কোন লাইন লেন্থে বোলিং করে কোন এগুলো সব কিছু তাদের এক্সপিরিয়েন্স আমার নিশ্চয়ই হয়েছে, এবং সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করবে সেই টেস্টটাও কিন্তু তারা পেয়েছে। 24 থেকে 25টা ম্যাচ তারা খেলেছে, অনেকগুলো সিচুয়েশন তারা পার করে এসেছে। আমার কারণ মনে হয় যে দে আর ওয়েল এক্সপিরিয়েন্স রাইট নাও। জাওয়াদ আবরারের কথা বলি, কতটুকু প্রস্তুত তিনি আসলে ন্যাশনাল টিমের কথা যদি বলি, সুযোগ কি দেয়া যায় নাকি আরো লম্বা সময় ওয়েট করতে হবে? এটা তো আসলে আমাদের আন্ডার-19 পরে কিন্তু এর কলটা হলো যে ন্যাশনাল সিলেক্টরদের, তারা আসলে কিভাবে ওকে নিবে সেই জিনিসটাই লক্ষণীয় ব্যাপার। বাট আমার দিক থেকে যদি আমাকে বলেন যে দিস নট রাইট টাইম টু গেট ইন টু দ্য মানে ন্যাশনাল সাইড, বিকজ অফ আমরা সবসময় 9-10-এ কেউ পারফরমেন্স করলে ওটাকেই খুব বেশি মূল্যায়ন করার চেষ্টা করি এবং ন্যাশনাল টিমের সাথে কম্পারিজন করি। বাট এর মধ্যেও 3-4 বছর কিন্তু থাকে, যেটা আসলে আরও এক্সপিরিয়েন্স নিয়ে আরও ম্যাচিউরড হয়ে ন্যাশনাল টিমে ঢুকলে ভালো হয়। কি 19 থেকে আমি বলবো যে হ্যাঁ, হি ইজ ওয়েল এক্সপিরিয়েন্স। এই টিমও সে খেলে এসেছে কাতারে, সেখানে মোটামুটি 25-27 অ্যাভারেজ করে এসছে। হি ইজ ওয়েল প্রিপেয়ার্ড রাইট অন দ্য ট্র্যাক। বাট ন্যাশনাল টিমটা কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা জায়গা, এখানে যে ঢুকে 4-5 ম্যাচ খেলে বের হয়ে যাওয়াটা আসলে কিন্তু এই জিনিসটা আমি কোনো সময়ই মানে চাই না। আমি যেই জিনিসটা চাই, একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে ঢুকবে একদম প্রিপেয়ার্ড হয়ে ঢুকবে এবং তাকে একটা লং টাইম ধরে ন্যাশনাল টিমে খেলবে, সার্ভ করবে, তারপরে সে সেটেল হওয়ার চেষ্টা করবে। সো সে ভালো খেলছে, জাওয়াদ আবরার ভালো খেলছে, অ্যাডজাস্ট করার ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাডজাস্ট করার তার ক্ষমতা রয়েছে। বাট এক্সপিরিয়েন্স কিছু নিয়ে গেলে দেখবেন যে কিছু মানে ন্যাশনাল টিমটা তো আসলে অনেকগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করা, ওই সব সিচুয়েশনগুলো সে হ্যান্ডেল করতে পারবে। সে ম্যাচিউর, সে এক্সপিরিয়েন্স, সে রেডি। বাট আমি বলবো কি আরও 2-3 বছর তাকে সময় দেওয়া উচিত ন্যাশনাল টিম ইন করার জন্য। স্ট্রাইক রেট একটা প্রবলেম কিনা, সবশেষ টুর্নামেন্ট যদি দেখি? ইয়েস, স্ট্রাইক রেট তো আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে স্ট্রাইক রেটটা এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমাদের সময় যখন আমরা খেলেছি তখন স্ট্রাইক রেটটা ছিল 60 to 70। এখন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্রাইক রেট হয়ে গেছে 100 to 120। সে 200+ রান করেছেন, বাট স্ট্রাইক রেটটা একটু কম মনে হয়েছে সেক্ষেত্রে। হ্যাঁ, এটাই স্ট্রাইক রেটটা যদি আমরা এটাকে পুল করে 100 বা 120-র মধ্যে আনতে পারি, তাহলে টোটাল স্কোরটা এফেক্ট পড়ে যায় হলো 300+। এবং ওয়ার্ল্ড ক্রিকেটে এখন দেখবেন যে বেঞ্চমার্কই হয়ে গেছে 300+। আমরা একটা রেকর্ডও করেছি শ্রীলঙ্কার সাথে, 284 আমরা চেস করেছে। এই লেভেল আন্ডার-19 লেভেলে 284 চেস করার কোনো রেকর্ড আগে নেই। সো আমরা যদি ব্যাটসম্যানদের এখন শর্টস খেলতে উৎসাহ দিচ্ছি, আমরা শর্টস খেলার জন্য তাদেরকে বলছি, এবং একটা যে টিম প্ল্যান রয়েছে যে 1, 2, 3, 4 তাদের স্ট্রাইক রেটটা 100-এর উপরে যদি থাকে, তাহলে আমাদের রানটা অনেক বেশি, টোটালটা অনেক বেশি হয়ে যায়, মানে একটা ডিফেন্ডেবল স্কোরে যে পৌঁছাতে পারে। সো স্ট্রাইক রেটটা ওয়ার্ল্ড ক্রিকেটও যেরকম ইম্পর্টেন্ট, আমরা ট্রাই করছি যে আমাদের প্লেয়ারদের জন্য স্ট্রাইক রেটটা অনেক বেশি ইনহ্যান্স থাকে। ইনফ্যাক্ট ভারতে যেটা দেখা যায় যে সূর্যবংশী তিনি যে গতিতে রান করেন, জাতীয় দলের অনেক ক্রিকেটারও সেটা করতে পারে না, সেটা বাংলাদেশ বলেন, অন্য অনেক দেশের ক্ষেত্রে হয়। তো এটা একটা পার্থক্য করে দেয় কিনা যে বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা আসলে কোন মানসিকতা নিয়ে ক্রিকেটটা খেলছে, যারা হচ্ছে বাংলাদেশের আন্ডার-19 দলে আছে?
সূর্যকুমার ও ওর ওর ক্রিকেটটা হলো কি, ও আরও 1 বছর আগের থেকেই কিন্তু সুপারস্টার, এবং তার স্টাইলটাও কিন্তু দেখবেন যে সে শর্টস খেলতে পছন্দ করে। 1-2-এর উপরে খুব একটা তার ফোকাস নেই। T20-তে ইজ ভেরি এফেক্টিভ ব্যাটসম্যান। আমি যদি মনে করি সে একজন এক্সেপশনাল ক্রিকেটার। এখন ওয়ার্ল্ডে দেখবেন যে 1জন বা 2জন এক্সেপশনাল ক্রিকেটার আসবে, তাকে আসলে এক্সাম্পল হিসাবে সেট এক্সাম্পল সেট করা ভেরি ডিফিকাল্ট। আমাদের টিমেও রয়েছে, যেমন আমাদের গত বছর ওয়ার্ল্ড কাপ খেলে এসছে, আমি বলি জিশানের স্ট্রাইক রেট কিন্তু 100-এর উপরে ছিল, তার কিন্তু অ্যাবিলিটি রয়েছে। সুরাইয়া ওর আসলে কনসিস্টেন্ট আছে, বাট আমাদের প্লেয়ারদের কনসিস্টেন্সিটা খুব কম থাকে। আজকে যদি আমি জাওয়াদ আবরারের দিকে তাকাই, আমি যদি জিশানের দিকে তাকাই, আমি যদি তামিমের দিকে তাকাই, তাদের স্ট্রাইক রেট যদি 100-এর উপরে থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট সামনে 10 বছর পরে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে 300 বা 400 আমরা চেস করব, সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারবো। বাট কনসিস্টেন্সির অভাব বাংলাদেশ সেটা দরকার বেশি। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ দলের যুব দলের এশিয়া কাপের পারফরমেন্স নিয়ে। সামনে বিশ্বকাপ রয়েছে, সেখানে কেমন করতে পারে যুবারা? আমাদের আসলে প্রিপারেশন তো অনেক আগে, 1.5 বছর 2.5 বছর পর্যন্ত আমরা প্রিপারেশন নিয়েছি। আমাদের টার্গেটই তো আসলে ওয়ার্ল্ড কাপ যদি আমরা ভালো কিছু করতে পারি। প্রিপারেশন অনুযায়ী আমি যদি বলি, তাহলে বাংলাদেশ টপ 4টা টিমের মধ্যে একটা টিম। আর এখন তারপরে আসলে অনেকটা ভাগ্য নির্ভর করে। আমাদের যে গ্রুপে রয়েছে, ইন্ডিয়া রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, আমেরিকা রয়েছে। সো এই 3টার মধ্যে যদি 3টাই আমরা জিততে পারি, তাহলে কিন্তু মানে রোড টু ওয়ার্ল্ড কাপ, রোড টু ফাইনাল যে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। বাট এটার মধ্যে একটা ম্যাচ যদি কেউ হেরে যায়, তাকে কিন্তু অনেক মানে ডিফিকাল্ট হয়ে যায় আসলে ফাইনালে যাওয়া। প্লেয়াররা যদি সুস্থ থাকে, আমার সবচেয়ে বড় কনসার্ন হলো প্লেয়ার আসলে ফিট থাকা। এত হেট্রিক রয়েছে ওয়ার্ল্ড কাপে, এত জার্নি রয়েছে, সেখান থেকে যদি প্লেয়াররা ফিট থাকে, প্লেয়াররা যদি ফুললি ফিট হয়ে খেলতে পারে, আমাদের একটা বড় চান্স রয়েছে এবছর। যদি আমরা ভালো মানে সব কিছু আমাদের ডিরেকশনে থাকে, ওয়ার্ল্ড কাপটা একটা ভালো রেজাল্ট হতে পারে। এমনিতে তো একটা লেগাসি আছে, যেহেতু বাংলাদেশ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এই যুব ক্রিকেটে, তো সেটা কি ধরে রাখতে পারবে? আসলে আমরা না এখনকার ক্রিকেটারদের মাঝে সেটা আছে। আমাদের আসলে অনেক প্ল্যান করে অনেক কিছু আমরা এবছর এগিয়েছি। আমাদের খেলা হয়েছে জিম্বাবুয়েতে। সো জিম্বাবুয়েতে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আসলে প্লেয়ারদের দিতে হবে, এই জন্য আসলে আমরা 4 মাস আগেই কিন্তু জিম্বাবুয়েতে একটা ট্রাই নেশন খেলছে, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, বাংলাদেশ। সেখানে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সেখানে 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছি। ওখানে উইকেট সম্বন্ধে, ওখানে এনভায়রনমেন্ট সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। ইভেন ওয়ার্ল্ড কাপ যখন হবে, তখন আমরা ওয়েদার কন্ডিশনও আসলে আমরা প্রেডিক্ট করেছি। ওখানে অনেক বৃষ্টি হবে, অনেক ম্যাচগুলোয় আসলে কাটল ওভারে খেলা হবে, সেইভাবে আসলে আমাদের প্রিপারেশন নেওয়া রয়েছে। ওইখানে উইকেটটা যেই উইকেটে আমরা খেলবো, সেই উইকেটটা আমরা বাংলাদেশে প্র্যাকটিস করছি। আমরা রাজশাহী বা সিলেটে ওইখানে প্র্যাকটিস করার সুযোগ মানে এতদিন প্র্যাকটিস করেছি। সো সব ফোকাসটাই কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপের কেন্দ্র করে প্ল্যান করা হয়েছে, এবং এখানে প্লেয়ারদের রেডিও করানো হয়েছে কীভাবে প্ল্যান করে খেলতে হবে, কীভাবে ওই এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করতে হবে। সো সব কিছু যদি ঠিক থাকে, আমি বললাম তো, যদি ফিট যদি আমাদের প্লেয়াররা থাকে, উই আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট টিম। আপনারা এমনিতে কবে যাচ্ছেন? আমরা 4 তারিখে ফ্লাই করছি। ওখানে যে 2টা প্র্যাকটিস ম্যাচ রয়েছে, 2টা প্র্যাকটিস ম্যাচের পরে আমাদের ফার্স্ট খেলা 14 তারিখ ইন্ডিয়ার সাথে। সো একটা বড় টাইম ধরে আসলে ওখানেও একটা প্র্যাকটিস ম্যাচ, 2টা প্র্যাকটিস ম্যাচের ফ্যাসিলিটিস রয়েছে। সো প্রিপারেশনটা ওখান থেকে আসলে শুরু হবে। তাহলে বাংলাদেশে কিছু শুরু হচ্ছে না, মানে এখানে বিশ্রামেই থাকবে? না, এখানে আমরা 5 দিন প্র্যাকটিস করব। আমাদের 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের এখানে প্র্যাকটিস সেশন রয়েছে। এখানে কিছু কারেকশন তো নিশ্চয়ই রয়েছে, আমাদের কিছু ফিটনেসের ব্যাপার রয়েছে। যে আমাদের একটা টিম যখন যায়, সেখানে ফিটনেস টেস্ট দিয়ে যায়। সো ফিটনেস টেস্টেরও একটা ব্যাপার রয়েছে। যারা এই ফিটনেস টেস্ট আসলে উত্তীর্ণ হবে, তারাই আসলে
ওয়ার্ল্ড কাপটা পার্টিসিপেট করবে। এমনিতে ইনজুরির কথা বলছিলেন একদম শুরুতে, সেক্ষেত্রে তাদের অবস্থা এই মুহূর্তে কেমন? আল ফাহাদি যে ব্যাপারটা সেটা ও 22 তারিখ থেকে ফুল সুইংয়ে বোলিং করা ট্রাই করবে এবং সেখানে যদি ফিট থাকে তাহলে আমরা তাকে ইনক্লুড করবো ইনশাল্লাহ। আর অন্যান্য যে ব্যাপারটা রিজানের যে কারণে খেলতে পারেনি, এটা একটা ফিভার ছিল, সেটা মোটামুটি কিওর। সাথে আরেকটা পেস বোলার রয়েছিল সবুজ এবং রাজিন, দুইটাও আমাদের ইনক্লুডেড ছিল, তারা ফিট মনে হচ্ছে। ওভারঅল ফাহাদ ছাড়া এখন পর্যন্ত সবাই মোটামুটি ফিটনেস কন্টেস্টে আমার মনে হয় যে পাস করবে। ফাহাদ যদি ইনক্লুড হয়ে যায় আমাদের টিমটা অনেক ভালো হয়ে যাবে। জি, এমনিতে লক্ষ্যটা কি, শুরু থেকে কি চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে খেলবেন, নাকি হচ্ছে ম্যাচ বাই ম্যাচ আপনাদের পরিকল্পনা? আসলে আলটিমেটলি যে টার্গেট সেটা তো আসলে ওয়ার্ল্ড কাপ ডেটাই, বাট প্রতিটা ম্যাচেই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সেশন থাকে। এই ইন্ডিভিজুয়াল ডের উপর প্ল্যান করে খেলা রাখবে। ফার্স্ট খেলায় যদি ইন্ডিয়ার সাথে হয়, কোন উইকেটে আমরা খেলছি, অপোনেন্টগুলো কেমন, আমাদের স্ট্রেংথ কেমন, সব কিছু কিন্তু একটা প্ল্যান আছে এবং প্লেয়ারদের মধ্যে নিশ্চয়ই তাদের মধ্যেও একটা প্ল্যান থাকে যে আমি প্রতিটা সেশন কীভাবে হ্যান্ডেল করব, প্রতিটা বল আমি কীভাবে হ্যান্ডেল করব। সো প্রতিটা জিনিসই কিন্তু আস্তে আস্তে একদম ছোটোভাবে নিয়ে আসা যায়, সেই হিসেবে প্ল্যান করা হয়। ইন্ডিয়ার সাথে যদি স্টার্ট ভালো হয়, প্লেয়াররা যদি সাকসেসফুল হয়, আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো যদি কম্বাইন্ড পারফরমেন্সে যুক্ত হয় তাহলে রেজাল্ট বের করা সম্ভব। দল কবে দিচ্ছেন? দল 30 তারিখে, 31 বা 1 তারিখের মধ্যে পেয়ে যাবে। এগুলো নতুন বছরের শুরুতে হ্যাঁ, আমাদের আসলে কতটা চ্যালেঞ্জিং আসলে দলটা গোছানো? আন্ডার-19 লেভেলের টিমটা গোছানো খুবই চ্যালেঞ্জিং। কারণ কি, আন্ডার-19 লেভেলে প্লেয়ারদের পারফরমেন্সগুলো খুব ওঠানামা করে। একটা প্লেয়ার একটা সিরিজ দেখে আসবেন যে সে হাইয়েস্ট রান করে এসছে, পুরো টিম টুর্নামেন্টে হাইয়েস্ট রান করে আসছে, বাট নেক্সট ম্যাচে তার পারফরমেন্স এত ডিট্রেট করে যে আসলে ভেরি সিনক্রোনাইজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ বলারদের ব্যাপারেও ঠিক তাই। সো এই লেভেলে আসলে সবসময় ফোকাস থাকতে হয়, সবসময় এভলিউশন থাকতে হয় এবং সবসময় তাদের সাথে থাকতে হয়, মনিটর করতে হয়, তাহলে কিন্তু এভালুয়েট করা খুব সহজ থাকে। একটা প্লেয়ার দেখবেন যে খুব ভালো রান করে ফেলেছে, বা অন্য একটা প্লেয়ার যদি রান না করতে পারে বাট তার অ্যাবিলিটি রয়েছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে টিমটা দিতে হয়। বিকজ অফ এখানে পারফরমেন্স যে প্রেডিকশনটা খুব ইম্পর্টেন্ট থাকে একটা সিলেক্টরের জন্য, ইটস কোয়াইট ডিফিকাল্ট। ন্যাশনাল টিম থেকে তো একটু প্রেশার, হ্যাঁ, সমালোচনাটা কম হয়, এটা হচ্ছে একটা আসলে এখন সমালোচনাটা খুব একটা কম হয় না। যখন এশিয়া কাপ আমরা হেরে গেছি, কিছু না কিছু তো আমরা দেখেছি। হ্যাঁ, মানে এখন কনসিডার হয় যে বাচ্চাদের উপর ডিপেন্ড করে, আসলে অনেকেই চেষ্টা করে যে তাদের এনকারেজ করার জন্য, তারপরও গঠনমূলক সমালোচনা তো হয়। ফ্রিডম পেলে অবশ্যই সেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো, যে এই টিমটা সিলেক্ট করার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। অনেক বেশি ভালো থাকবেন সবাই।